কত সুন্দর পরিপাটি হয়ে চলে, আর ওর দিকে তাকিয়ে দেখ বাপ, মনে হয় মা নেই, বাবা নেই, এতিম সেইরা মেয়ে। গায়ে দেখ উল্টা একটা জামা পরে টই টই করে ঘুরে বেড়াচ্ছে, মাথায়ও তেল দিবে না। রোজ জোর করে মাথায় তেল দিয়ে আশ্রয় দিতে হবে কেন? ও বড় হয়নি? ওর নিজের কাজ নিজে করতে পারে না? ওর চেয়ে ছোট বাচ্চাগো ভালো বুদ্ধি আছে। আর কতগুলি পুরান কাপড়গুলো পরে চোখের সামনে ঘুরঘুর করে। প্রতি মাসে 3 পিস বানিয়ে দেই, সেসব আনামত রাখে। ওর শ্বশুরবাড়ি নিয়ে যাইব। এই স্বাধীন আয় তো, পুরান যত কাপড় আছে সব বস্তায় ভর, পিছনে ডুবাই নিয়ে ফেলে আসবি। স্বাধীন লাফিয়ে উঠে আসলো। এমনিতেই পাখির সঙ্গে ওর সাপ নেউলে সম্পর্ক, তার আমার উপদেশ পেতেই কাজে লেগে গেল। সামনে যা পেয়েছে সব বস্তায় ঠেলে ঠুলে ভরে নর্দমায় ফেলে এলো। মুখের কোণে বিশ্বজয়ী হাসি ফুটিয়ে বলল, আম্মা, তোমার ছেলে সাকসেস। নিখিল ওকে ধমক মারল। যা পড়তে বস, আর খালা পাখিরে কিছু বলল না, বিয়ার পর দেখবা সব ঠিক হইয়া যাইব। ওর যা স্বভাব চরিত্র, ওরে নিবে কেডা? পাখির মনটা অনায়াসে খারাপ হয়ে এলো। নজর ঘুরিয়ে উঠানে চাইল। তার আব্বা এখনো আসেনি। আসলে তার পক্ষ নিয়ে 2-4টে কড়া কথা শুনিয়ে দিত। তার চোখ দুটি টলমল, গভীর অশ্রুর ভিড়। উঠানে লম্বা আকৃতির প্রতিচ্ছবি অনেক আগ থেকে লক্ষ্য করছে। এবার লোকটা সরাসরি ঘরে প্রবেশ করলো। পাখি দ্রুত চোখের জল আড়াল করে হুড়মুড়িয়ে উঠে দাঁড়িয়ে বড় ঘরে ঢুকে গেল। পেছনের দরজা খুলে সোজা পুকুর পাড়ে গিয়ে অন্ধকারে মন খারাপ করে বসে রইল। না, পুরোটা সময় নীরব রইল। কাজল রেখার মুখোমুখি বিজ্ঞ লোকের মতন বসলো। সালাম দিয়ে শীতল গলায় বললেন, কাজ আছে, পরদিন ভোরে আইসেন। কাকি কাকা কই? বাজারে, এখনো আসে নাই। কোনো জরুরি প্রয়োজন ছিল কি বাবা? উনি বড় ঘরের দিকে দৃষ্টি রেখে বলল, না। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে ফের বললেন, আপনারা সকল কথা আমি উঠোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছি কাকি। অযৌক্তির কিছু আপনি বলেননি, তবে আপনার লক্ষ্য করা উচিত সবার মেধা শক্তি বিকাশ এক নয়। সকলে যে একই বয়সে ম্যাচিউর হবে এমনটাও নয়। পাখির বয়স হিসেবেও ঠিক আছে, যতটুকু ম্যাচিউর হওয়ার কথা তাও ঠিকঠাক। কিন্তু এই বয়সে আপনি যদি ওকে সব বিষয়ে পারফেক্টভাবে চান তা হবে না, কারণ সব মানুষ সব দিক দিয়ে পারফেক্ট হয় না। এভাবে মানুষের সামনে বসে বসে যদি ওর দোষগুলি খুঁজে খুঁজে বের করে ওকে লজ্জা দেন, ওর ভীষণ কষ্ট হবে। আপনার প্রতি ওর মনে বাজে ধারণা পোষণ করবে। কিশোরীদের এই বয়সটা অত্যন্ত খারাপ। এই বয়সটা বড়ই আবেগময় হয়। আবেগের বশে ভুলভাল সিদ্ধান্ত নেয়, তখন ও সাজে না। এটা দোষের কিছু না। পরিপাটি থাকে না, এটাও দোষের নয়। তবে আপনার ওকে আদর ভালোবাসা দিয়ে আড়ালে নিয়ে বোঝানো উচিত ছিল। আপনার হাতের 5 আঙ্গুল এক সমান কখনো হবে না, তেমনি সব সন্তানরাও এক সমান হয় না কাকি। মেয়েটা তো আপনারই, একটু সময় দেন, ঠিক হয়ে যাবে। রাগিয়ে নয়, সুন্দর করে মাথায় স্নেহ ভরা হাত রেখে বোঝাবেন, ওইটা ওর মনে গেঁথে থাকবে। আর কারো সঙ্গে নিজ সন্তানের তুলনা দিবেন না, এটা অত্যন্ত লজ্জাজনক। ও আপনাকে সম্মান করে বলেই এতক্ষণ চোখের অশ্রু আড়াল করে চুপচাপ শুনছিল, কোনো উত্তর দেয়নি। এই দিক দিয়ে প্রশংসার যোগ্য। ওর দোষগুলি বাদ দিয়ে গুণগুলি খুঁজেন, বিশ্বাস করুন তখন অনেক কিছুই খুঁজে পাবেন। আর ইচ্ছের প্রসঙ্গ টানি, ইচ্ছে ঘরের কোনো কাজই করে না। মুস্কান সপ্তাহে একবার আসে, তখন টুকটাক ঘরের কাজ করে দিয়ে যায়। বেশিরভাগ সময় মুস্কান হোস্টেলে থাকে আর বাকি কাজ করে একজন কাজের মেয়ে আছে, সে নগদে নিখিল রেখেছে ওকে। ইচ্ছে কেবল ভাত রান্না করে, নিখিল তরকারি রান্না করে, তারপরে কাজে বের হয়। সেই দিক দিয়ে পাখি রান্না জানে, ঘর ঝাড়ু দেওয়া হতে টুকটাক সব কাজই জানে। সেইগুলি ওর সামনে প্রশংসা করুন, দেখবেন ও খুশি হবে। কাজল রেখা লজ্জিত হলেন। আসলে মেয়েটাকে একটু বেশি বলে ফেলেছেন। পাখির বাপকে কি কিছু বইল না? নওয়াব শুনলে কষ্ট পাবে, আমি বরং যাই, নিয়ে আসি ওকে। আপনি থাকুন, আমি যাচ্ছি। কাজল রেখা বাধা দিলেন না। নওয়াব গিয়ে দেখে কিশোরী অভিমানে মুখ লুকিয়ে শানের ঘাট বাঁধাই করা সিঁড়ির ওপর অন্ধকারে বসে আছে। মুখটা ভীষণ ভার। দপ করে এসে পাশে বসলো। ভাবুক মেয়েটা সেটা লক্ষ্য করেনি। তার গভীর নজর পদ্ম ফুলে স্থির।
পাখি। সাড়া পেল না মেয়েটা, দ্বিতীয়বার ডাকলো। পাখি। আনমনেই উত্তর দিল। হুম। খেয়ালও করলো না পর্যন্ত তার পাশে বসে থাকা ব্যক্তিকে। ভেজা অশ্রু শুকিয়ে যাওয়া গালে দুটি দাগ স্পষ্ট। জ্যোৎস্না চাঁদের আলোকে তার স্পর্শ দেখা গেল। চল ঘরে চল। মেয়েটা ঘাড় ঘুরিয়ে পাশে চাইল। নাফকে দেখে সে স্থির হয়ে গেল। হুঁশ ফিরতেই ছিটকে অদূরবর্তী স্থানে চলে গেল। আপনি কখন এলেন? ভাবনা রানী যখন ভাবনার জগতে ঠিক তখন। কেউ দেখে ফেললে খারাপ ভাবে, চলে যান। চলে যাব বলে আসিনি পাখি, তোকে সঙ্গে নিয়ে যাব বলে এসেছি। যাবি তো? কোথায়? লোকটা প্যান্ট ছেড়ে উঠে দাঁড়ালেন। কিঞ্চিত মুখের ওপর ঝুঁকলো। ফু দিয়ে মুখের সামনে পড়ে থাকা অবাধ্য চুলগুলি সরিয়ে দিলেন। মুখের ওপর গরম নিঃশ্বাস পড়তেই কিশোরীর দোলাচলে দম আটকে এলো। চোখ বন্ধ করে জামার একাংশ শক্ত করে মুঠোয় চেপে ধরল। লোকটা বলল, কোথায় যেতে চাস? বাসায় যাব। চল। কোমল হাতটা ধরে দরজা পর্যন্ত নিয়ে এলেন তিনি। এরপরে দ্বার এর সম্মুখে এসে হাত ছেড়ে ভেতরে ঢুকে গেলেন। পাখি লজ্জা নিয়ে ভেতরে ঢুকে সোজা রুমে চলে গেল। মুড়ি বানিয়ে ওকে রুমে নিয়ে এলো। বাকিরা সবাই মিলে হাসি আনন্দে মুড়ির আয়োজন শেষ করলো। পরদিন বিকেল বিকেল কোচিং সেন্টারে এসে হাজির হলো। আজ ইচ্ছে আসেনি। সে জলপাই রঙের 3 পিসের সঙ্গে গোলাপি হিজাব পরে এলো। আজ প্রথম ক্লাস নোভা ম্যাডাম নেবে। খুব সুন্দর করে শাড়ি পরে এসেছেন তিনি, সঙ্গে হিজাবও আছে। ঠোঁটে নুড কালারের লিপস্টিক দিয়েছেন। অমায়িক সুন্দর লাগছে দেখতে। এমনিতেই উনি অনেক লম্বা, তার উপর শাড়ি পরেছেন, এখন আরও লম্বা দেখাচ্ছে। ওকে দাঁড় করালেন তিনি। নতুন জি। নাম কি? ভীষণ মনক্ষুণ্ণ হলো তার। পছন্দের ম্যাডাম নাকি ওর নামই জানে না। এর চেয়ে মর্মান্তিক ঘটনা আর কি হতে পারে? অনন্যা রহমান পাখি। পাখির ডাকি? তুমি আমাকে কপি করছো নাকি? ক্লাসে থাকা সকল মেয়েরা হেসে ফেলল। নোভা ম্যাডাম ধমকে শুধান। সাইলেন্ট। পাখির দিকে তাকিয়ে মুচকি এসে ফের বললেন, কপি করা দোষের নয়। তুমি আমাকে দেখে অনুপ্রেরণা পেয়েছো দেখে ভালো লাগলো। যাই হোক, তুমি একটু আমার বাসায় যাবে? আমার ইংলিশে একটি বই আছে, ওইটা চাইবে কারোর কাছে, নয় নিজেই রুমে ঢুকে গিয়ে নিয়ে আসবে, কেমন? পাখি মাথা নাড়িয়ে বলল, আচ্ছা। ডুপ্লেক্স বাড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিমুইও দারোয়ান গেছে চা খেতে। এদিকে গেট আটকানো। কিছুক্ষণ পর আসলেন উনি। ওনাকে দেখে পাখি সৌজন্যতামূলক হাসল। দারোয়ান বিক্ষুব্ধ গলায় ধমকে উঠল, কি চাই? পাখি দোলাচলে তৎপর হকচকিয়ে উঠল। বুকে অবিলম্বে থুতু ছিটিয়ে বলে উঠল, নোভা ম্যাডাম পাঠাইছে। নোভা ম্যাডামের নাম শুনে উনি বিনয়িতা দেখালেন। ও তুমি নোভা ম্যাডামের স্টুডেন্ট? আগে বলবা তো। আহো আহো, ভিতরে আহো। পাখি ভেতরে প্রবেশ করে অবাক নেত্রে ঘুরিয়ে ঘুরিয়ে সবটা নিখুঁত চোখে দেখে। বিশাল বড় ড্রয়িং রুম। ঘরের মধ্যে দিয়ে দোতলার দিকে সিঁড়ি গিয়েছে। ওপরেও ড্রয়িং রুম ও বেডরুমও রয়েছে। সব কিছুতেই আভিজাত্য ও আধুনিকতার ছোঁয়া। নজর করা সৌন্দর্যে চোখ জুড়িয়ে আসে। ঘুষ খেয়ে খেয়ে চমৎকার বাড়ি বানিয়েছে। কে তুমি? ছোট এক বাচ্চা, কত বছর বয়স হবে, আন্দাজ 5 কি 6। অথচ মুখখানা দেখো কত পাকনা বুড়ি। পাখি হাঁটু ভাঁজ করে বাচ্চাটির সামনে বসে পড়ল। হাস্যবান অধরে জিজ্ঞেস করলো, নাম কি তোমার বাবু? বলবো না, হিরো বলেছে অপরিচিত কাউকে নাম বলতে হয় না। হিরো কে? তামিল মুভি দেখো না তুমি? তাদের মতো স্মার্ট বয় আমার হিরো, বুঝলা? আরে এ তো মহা বিপদে পড়লো। হিরোটা আবার কে? কে এসেছে উষা? চিনি না আমি, ঘুর ঘুর করে ঘুরছে, কোনো চোট্ট হবে হয়তো। পাখির চোখের কোটর বেরিয়ে আসার উপক্রম। চিন্তা করছো কি পাকনা মেয়ে? ওকে সোজা চোর বানিয়ে দিল। এক ভদ্র মহিলা ছুটে এলো। তুমি বুঝি নোভার স্টুডেন্ট? পাখি মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। কিন্তু আপনি বুঝলেন কি করে? রোজই কাউকে না কাউকে পাঠায় বই নিয়ে আসতে। উপরের হাতের বাম পাশের প্রথম যেটা পাবে তার পাশের রুমটা, ওখানেই ওর বই পাবে। ঠিক আছে, ধন্যবাদ। বিনিময়ে ভদ্রমহিলা বিনয়ী হাসলেন। সিঁড়ি বেয়ে ওপরে উঠল। মডার্ন একজন ভদ্রমহিলাকে নজরে পড়ল। মুখটা চেনা চেনা, নবাব ভাইয়ের মতন দেখায়। উনি হয়তো নবাব ভাইয়ের মা হবেন। পাখি সালাম দিল। সালাম নিল কি না ও বুঝল না। পাশ কাটিয়ে চলে গেল। কি অহংকারী বাপরে! সালামের উত্তরও পর্যন্ত দিল না। এমন বড় লোক ওর চায় না। নোভা ম্যাডামের রুম দেখে ও প্রেমে পড়ে গেল। এত চমৎকার সাজানো গোছানো মাস্টার বেডরুম। ফুটবলও খেলা যাবে।
দুটো পরিবার অনায়াসে এখানে থাকা যাবে। প্রথমে সে ব্যালকনির কাছে ছুটে গেল। শিউলি ফুলের ডাল বারান্দায় এসে ঝুলে পড়েছে। ডাল টান দিয়ে ফুলগুলির ঘ্রাণ নাসারন্ধ্রে নিল। আহা, কি চমৎকার মিষ্টি ঘ্রাণ! হৃদয়ে প্রশান্তি বয়ে যায়। ব্যালকনির সঙ্গে মিনি একটি ছাদও আছে, সেখানে সুইমিং পুল দেখা গেল। কই গো তুমি? পাখি তড়িঘড়ি করে বারান্দা থেকে রুমে চলে এলো। এসে দেখলো এক বৃদ্ধা বেডে বসে আছে, গায়ে দামি শাড়ি, গলায় মোটা স্বর্ণের চেন। ওকে দেখে এগিয়ে এলেন। নোভা ছাত্রী তুমি? নত চিবুকে পাখি প্রত্যুত্তরে বলল, জি। রোজই কাউকে না কাউকে পাঠাবে মেয়েটা। তোমার নাম কি দাদু ভাই? পাখি। তোতা পাখি? না, শুধু পাখি। ওই একটা হলেই হলো। তুমি বসো, আমি এক্ষুনি আসছি। বৃদ্ধ যে মিশুক তা তার ব্যবহার দেখে বোঝা গেল। চোখ ঘুরিয়ে ফুরিয়ে সব কিছু দেখছেও। হঠাৎ ব্যায়াম করার যন্ত্রপাতি ওর চোখে পড়ল। বড্ড জানতে ইচ্ছে করলো নোভা ম্যাডাম কি ব্যায়াম করে। ওনার ঘরে নাভ ভাইয়ের 4-5টা ছবিও পাওয়া গেল। শ্যুট পরে রেডি টেডি হয়ে পুরাই চমৎকার পোজ দিয়ে ছবি তুলেছেন, যেন তামিল মুভির কোনো হিরো। চুলগুলি ভীষণ খারাপ, ভালোই স্টাইল জানেন। তখন বৃদ্ধার গলা পাওয়া গেল। হাতে তার খাবারের ট্রে পাখির পাশে রাখলেন। নাও খাও। এত কষ্ট করে আপনি এসব আনতে গেলেন কেন দাদু? বই পাইছো তুমি? হ্যাঁ, পাইছি। লজ্জা পাও কেন মাইয়া? খাও খাও। তোমার জন্য একা আনি নাই বুঝলা, নিজের জন্য আনছি। পাখি ভীষণ লজ্জা পেল। লতিফা বেগম প্রসঙ্গ এড়াতে বললেন, আমি হলাম ফলের ভক্ত বুঝলা। তোতা পাখি, তোমার বাড়ি কই? এই এলাকায়, নিখিল ভাইয়ের খালাতো বোন। ও, তুমি নিখিলের খালাতো বোন, এই জন্য চেহারা চিনা চিনা লাগে। নোভা ম্যাডাম এই রুমেই থাকেন। আরে ধুর, ও এই রুমে থাকে নাকি? এটা হলো হিরোর রুম, মানে নওয়াফের। নোভার রুম নতুন করে রং করানো হচ্ছে, তাই আপাতত এই রুমে কটা দিন থাকবে। নওয়াব দাদু ভাই তো বেশিরভাগ ট্রি হোমে থাকে। এতক্ষণ পাখি বুঝলো এই হিরো মানে নওয়াব ভাইকে পিচ্ছি বুঝিয়েছে। এই জন্য ওই ব্যায়াম করার যন্ত্রপাতি ছিল ঘরে। আর ও কি ভাবলো নোভা ম্যাডাম ব্যায়াম করে? আসলে সে একটা ব্যাককেল। এখন আসি দাদি। হ হ, আবার আইসো। নিচে আসতেই ওই প্রথম যেই ভদ্রমহিলাকে দেখেছিল সে পাখিকে ডাইনিংয়ে টেনে নিয়ে বসালো। টেবিলে রাজ্যের খাবার সাজিয়ে ওকে দিল। বড়ই আন্তরিক মহিলা, নাফের সেজো চাচি, নাম রেনু। এই প্রথম আসলাম, খাবার না খাইয়ে ছাড়ছি না। আন্টি অন্য একদিন, আজ না। ম্যাডাম অপেক্ষা করছেন। তোমার ম্যাডাম অপেক্ষা করছে না? ওর ভালো করেই আমাদের ব্যাপারে জানা আছে, নিশ্চিন্তে খেতে থাকো। এই বাড়িতে আসার পর ওই বুড়ি লতিফা বেগমকে আর নওয়াব ভাইয়ের মেজো চাচি রেনুকে পাখির মনে ধরলো, আর সব কটাকে অহংকারী বলে মনে হলো। নুডলস মুখে নিচ্ছিল, আচমকা পাশে বসার শব্দ পেল। ডোরাঠেলা লং গেঞ্জি ও প্লাজো পরা, গলায় একটি জর্জেট ওড়না ঝোলানো একটি মেয়ে এসেছে। পাখির পাশে বসলো। পাখিকে দেখে মানসম্মত হাসলো। মেয়েটাকে পাখি চেনে, মাঝে মধ্যে নওয়াব ভাইয়ের বাইকের পেছনে করে কলেজে নিয়ে যেতে আসতে দেখা যায়। ওনার বড় মামার মেয়ে, নাম সিমরান, কলেজে পড়ে, ইন্টার ফার্স্ট ইয়ার। তুমি পাখি? আই অ্যাম রাইট? জি, চিনলেন কি করে? নিখিল ভাইয়ের মোবাইলে ছবি দেখেছি। ও। পাখি মুখে নুডলস বলছিল। আচমকা মনে হলো সিঁড়ি বেয়ে কেউ চিৎকার চেঁচামেচি করতে করতে নামছে। ও চোখ উঁচিয়ে দেখলো। আম্মা, না আপনি থামান। আম্মা, কোথায় আপনি? থামান আপনার নাতিকে, অনর্থ করে ছাড়বে। এই ছেলে কবে শুনবে আমার কথা? না, আমার সোনা বাবা, আম্মির কথা শোনো। না, ফিরেও তাকাচ্ছে না। সিঁড়ি বেয়ে দুরন্ত দপদপ চরণে তড়িঘড়ি করে নামছে। এক হাতে রামদা, অন্য হাতে ধারালো চাপাতি, সঙ্গে ব্লুটুথ কানে দেওয়া। ফোনে কাউকে চিল্লিয়ে চিল্লিয়ে বলছেন, শালা গো, একটারেও ছাড়বি না, গলা কাটা মুরগির মতন সোজা কাটবি। দাঁড়া, আসতেছি আমি, জবাই করব সব কয়টাকে। দপাতে বড় বড় পা ফেলে লোকটার চোখের দূরত্ব সীমার অতিক্রম করে চলে গেল। কেউ থামাতে পারল না। বৃদ্ধ লতিফা বেগম অমন শক্ত পুরুষের হাঁটার সঙ্গে পারলেন না। তার আম্মি ফাতিহা নূরের কোনো আহাজারি নাফের কানে ঢুকছে না। সে রাগে ফোঁস করতে করতে বেরিয়ে গেল। পাখিকেও লক্ষ্য করলো না। দারোয়ানকে গিয়ে বলল, চাচা গেট আটকে দেন, আম্মি যেন বাসা থেকে বের হতে না পারে। দারোয়ান এসবের সঙ্গে নিত্যদিন অভ্যস্ত। কদিন পরপরই নতুন মন্ত্রী ও সাবেক মন্ত্রীর লোকজনের সঙ্গে মারামারি কোনোকোনি এলাকায় বাজারে হয়। কেউ মরে, কেউ আহত হয়। পুলিশের তাতে যায় আসে না কিছুই। সঠিক সময় কখনো উপস্থিত হয় না। কারণও আছে,
অবশ্য একজন পুলিশ মারামারি ছাড়াতে এসেছিল, অনেকে মেরেছে। এরপরে পুলিশ আর মারামারির ভেতরে ঢোকে না। মারামারি যখন শেষ প্রান্তে তখন আসবেন, দু একজন ধরবে, তার কিছুদিন পর আবার ছেড়ে দেবে। এই হলো নোংরা রাজনীতি। গ্রামটির নাম উদয়পুর, বরিশাল জেলার ভেতরে ছোট্ট একটি গ্রাম। গ্রামটিকে প্রাকৃতিক সৌন্দর্যের মনোরম দৃশ্য বলে বলাও যায়। দুপাশে সবুজ বৃক্ষ, মাঝ বরাবর ইটের রাস্তা বয়ে গিয়েছে। হাতের ডান পাশে বড় একটি খাল, সেই খাল এঁকে বেঁকে লতা নদীর সঙ্গে গিয়ে মিলিত হয়েছে। রাস্তার সঙ্গে আক্ষেত, কেউ কেউ রাস্তার পাশেই লেবু, মিষ্টি কুমড়া, ঝিঙা, পেঁপে, সিম, লাউ গাছ লাগিয়েছে। দেখতে বড়ই নজরকাড়া। উদয়পুরে রাস্তা সোজা বাজারের দিকে গিয়ে মিলিত হয়েছে। স্কুলের পেছনের পথ, সেই পথ দিয়ে বাজারে রোজই যেতে হয়। বাজারটির নাম কাজিরহাট, সকলের কাছে এই নাম হিসেবেই বেশ জনপ্রিয়। বাজারের থেকে খানিকটা দূরে থানা। বেশ কিছু বছর আগে স্বরাষ্ট্রমন্ত্রী এসে উদযাপন করে গিয়েছেন। বেশ উন্নত হয়েছে স্কুল, কলেজ, সঙ্গে রাস্তাঘাটও। সেন্টার এক্সাম এখানেই চলে। রাস্তার পাশে ঘন ঘন দোকানপাট। কাজিরহাট বাজারের অধিকাংশ দোকানপাটই তালুকদার বংশের। সেই পূর্বপুরুষ থেকে তারা ধর্নাঢ্য, এখনও আভিজাত্য ধরে রেখেছে বর্তমান পুরুষরা। বাজারের সকল দোকানপাট বন্ধ। যে যেভাবে পেরেছে জীবন নিয়ে পালিয়েছে। তুমুল ও ভয়াবহ আকারে বাজারের মধ্যে মারামারি, খুনোখুনি, সংঘর্ষ হচ্ছে। মন্ত্রীর ছেলে নাফ ও তার সঙ্গে থাকা ছেলেরা রামদা চাপাটি নিয়ে সমানভাবে কুপিয়ে যাচ্ছে। শেষে না পেরে সাবেক মন্ত্রীর ছেলে ইলিয়াস ও পিয়াস ওরা অটোতে করে পালিয়েছে। নাফ ওদের অর্ধেক পথ পর্যন্ত ধাওয়া করে ফিরে এলো। তালুকদার বাড়ির মেন গেটের সামনে তুমুল হারে ভিড়। 50-60 জন ছেলেপেলেরা উপস্থিত, কম বেশি অনেকেই আহত। এর মধ্যে রমিজ ও সাফিন বেশি আহত হয়েছে। ওদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ 4-5 জন ডাক্তার ওদের চিকিৎসা করছেন। কয়েকজন সার্ভেন্ট এসে চা পানি দিয়ে গেল। রাত 8টা তখন। কোচিংয়ে আজ তেমন ক্লাস হয়নি। এমন সাংঘাতিক ঘটনা শোনার পর কেউ ক্লাস নিতে পারেনি। নিখিল, নাফ, আবুল স্যার সকলেই আহত। তারা চিকিৎসা নিচ্ছিল। সেই মুহূর্তে কোচিং থেকে সকল ছাত্রছাত্রীদেরকে ছুটি দিয়ে দেওয়া হলো। সকলকে যাওয়ার জন্য গেট থেকে ছেলেপেলেরা সরে গিয়ে রাস্তা তৈরি করে দিল। ধীরে ধীরে সকলে হেঁটে যাচ্ছে। পাখি আর ইচ্ছে পিন করে হেঁটে আসছিল। নিখিল আর নাওফকে আহত দেখে ইচ্ছে হুমড়ি খেয়ে গিয়ে ওদের সামনে হু হু করে কেঁদে ফেলল। মেয়েটা অনেক আবেগময়, অল্পতেই কেঁদে কুটে খাল বানায়। পাখি অনেকটা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিমোয়। এসব ভিড়ের মধ্যে ওর অস্বস্তি ভাব হচ্ছে। তার ভেতরে মেয়ে বলতে কেবল ওরা দুজন। সকল মেয়েরা ইতিমধ্যে তালুকদার কোচিং সেন্টার ত্যাগ করেছে। নিখিল ইচ্ছেকে ধমকে সুরে শুধালো, ভ্যা করে কাঁদছিস কেন? মরে তো যাইনি, বেঁচে আছি। ইচ্ছে নাকের পানি ফেলে ঠোঁট উল্টে নাফের কাছে অভিযোগ জানালো, শুনলা নাও ভাই, নিমু খারাম কারে কয়? কার জন্য কাশি আমি? উল্টো আমাকে ধমক মারছে। নাফের হাত ব্যান্ডেজ করা, কপালেও ব্যান্ডেজ। হাতের ইশারায় কাছে ডাকলো, এইদিকে আয়। চেয়ার টেনে দিল। নে বস। নাক টেনে ইচ্ছে বসলো। বোকার মতো কাঁদিস কেন? তোমরা এত মারামারি কাটাকাটি করে রক্তাক্ত করো কেন? এসব বাদ দিলেই তো হয়, তখন আর কাদা লাগে না। ছোট থেকে মারামারি কাটাকাটি করে আসছি, এখন তো রক্তের সঙ্গে মিশে গেছে, এসব বাদ দেওয়া যায়? তপ্ত শ্বাস ফেলে পাখির দিকে চেয়ে ফের বলেন, ওইটা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুরগির মতন ঝিমাচ্ছে কেন? ইচ্ছে ফিক করে হেসে দিল। ও আমার জন্য দাঁড়িয়ে আছে। ওকে ডেকে নিয়ে আয়, চা বিস্কুট খা বসে দুজন, কিছুক্ষণ পর আমি তোদের গিয়ে দিয়ে আসবো। ইচ্ছে ভীষণ খুশি হলো। নিখিলকে ইশারায় দেখালো, নওয়াব ভাইয়ের থেকে কিছু শিখো। বিনিময়ে নিখিল হাসলো। ততক্ষণে ছেলেরা অর্ধেক চলে গিয়েছে। হাতে গোনায় 20-25 জন হবে আছে। ইচ্ছে পাখিকে হাতের ইশারায় ডাকলো। পাখি নাকচ করলো, এলো না। এক কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নখ খোটে সে। এতগুলি পুরুষের মধ্যে যেতে ওর ঘোর অস্বস্তি ও লজ্জা লাগে। নিখিল গলা ছেড়ে ডাকলো, পাখি এদিকে আয়। এবার না এসে পারল না। কচ্ছপের মতন পিন করে হেঁটে কুণ্ঠা জড়িত মাথা নিচু করে নিখিলের পাশে বসলো। ইচ্ছে শুধালো, আমি ডাকলাম এলি না, নিখিল ভাই ডাকলো আর অমনি হুমড়ি খেয়ে পড়ে চলে এলি। পাখি প্রত্যুত্তরে কিছু বলল না, বিনিময়ে সৌজন্যতামূলক হাসে। ইচ্ছে মুখ ভার করে রাখে। নওয়াফের চাচু রেণু বেগম সকলের জন্য ফল কেটে নিয়ে আসে। তিনি সকলকেই দিচ্ছিলেন, পাখিকেও দিলেন।
নওয়াফের বাঁকা নজর পাখির ওপর স্থির। মেয়েটার মাথা থেকে পা পর্যন্ত একবার সুচালো চোখে দেখে যায় চুমুক বসায়। থুতনি গলদেশের সঙ্গে মিশিয়ে নেয় পাখি। মেয়েটার ভেতরে এক ধরনের জড়তা, সংকোচ, ঘোর অস্থিরতা সে টের পায়। অথচ মেয়েটা এটা অবধি জানে না এতগুলো পুরুষের মধ্যে একজন পুরুষেরও শক্তি নেই তার দিকে কুনজরে তাকানোর। তাহলে সেই ব্যক্তির কলিজা নওয়াফ টেনে ছিঁড়ে আনবে জানে সকলেরই জানা মেয়েটাকে। নওয়াফের কতটুকু জায়গা জুড়ে তার রাজত্ব বিচরণ। কিন্তু আফসোস জানে না কেবল সেই হৃদয়হীনা নারীটি, যার জন্য মন করে পাগলামি। মেয়েটা সবে আপেলে কামড় বসালো, অমনি মানিক মৃদ্ধা এসে হাজির। পাখি বলে গেট থেকে ডাক দিলেন। পাখি অর্ধ খাওয়া আপেলের পিস রেখে দ্রুত উঠে দাঁড়ালো। জুতা পরে দ্রুত ছুটে চলল। চলতি পথে পিছু ঘুরে খানিকটা পেছনে এগিয়ে এসে ইচ্ছেকে শুধালো, আমি আব্বার সঙ্গে চলে যাচ্ছি, কাল স্কুলে দেখা হবে। তোর কাছে আমার ধর্ম বই আছে একটা, সেটা নিয়ে আসবি কেমন? ইচ্ছে মাথা নাড়ে, সে নিয়ে আসবে। গলা ছেড়ে মানিক মৃদ্ধাকে নওয়াফ ডাকলো, চাচা ভিতরে আসেন, চা বিস্কুট খেয়ে যান। না বাজান, অন্য একদিন। আইস থাক, আকাশের অবস্থা দেখছো তো ভালো না, বাড়ি ফিরতে হইব। পাখির প্রতিচ্ছবিতে চোখের আড়াল হতেই পাখির অর্ধ খাওয়া আপেলের পিস নওয়াফ মুখে পুরে নিল। ইচ্ছে অবাক হয়ে নওয়াফের মুখের দিকে তাকিয়ে রইল। সকলে চা বিস্কুট খাওয়ায় মনোযোগী হওয়ায় খেয়াল করলো না। ইচ্ছে পাশেই ছিল, তাই তার দৃষ্টি এড়ালো না। অবাক নেত্রে বড্ড কৌতূহল নিয়ে চেয়ে রইল। তুমি? বাকিটা বলতে পারল না। তার আগে নওয়াফ ওর মুখ চেপে ধরল, কানের কাছে ফিসফিস করে বলল, যা দেখেছিস সব ভুলে যা। তুমি পাখিকে পছন্দ করো? নওয়াফ উত্তর দেয় না, উঠে লম্বা আলসামি দিয়ে ভেতরে চলে যায়। ইচ্ছের চোখে এখনও বিস্ময়। এটা নিশ্চিত নওয়াফ ভাই পাখিকে পছন্দ করে, কিন্তু বোকাটায় আদৌ জানে কিছু। একতা ডিগ্রি কলেজের পেছনে এবার মেলা বসেছে। সেখানে টুকটাক কনসার্টের আয়োজন করা হয়েছে। মেলা নিয়ে আসতে 60% শেয়ারে নওয়াফও ছিল। মেলার টিকিট কেটে তার চেয়ে দ্বিগুণ টাকা তুলে উসুল করে ফেলবে তারা। গতকাল রাত থেকে পাখি ঘ্যাঙর ঘ্যাঙর করে। অবশেষে বাড়ি থেকে মেলায় আসার অনুমতি পাওয়া গেল। সুতি আনারকলি গাউন পরে ও আর মুক্তি বেরিয়ে পড়ল। স্বাধীনকে পাঠিয়েছে তার আম্মা বডিগার্ড হিসাবে, অথচ সেই বেচারা পুরাই নায়ক সেজে কড়া ঝাঁঝালো পারফিউম মেখে চুলে হাত চালাতে চালাতে আগে আগে ওদের পেছনে ফেলে হেঁটে চলে যাচ্ছে, যেন ওদের সে চেনেই না। পাখি আশ্চর্য হলো, দেখলা আপা শয়তানটা কেমন রূপ বদলাইলো। স্বাধীন মুরগির মতন ঠোকর দিয়ে কথা বলতে চলে এলো। হে লেডিস, তুমি কি আমায় কিছু বলেছো? পাখি আকাশ তুমি বিষয় নিয়ে পড়ল। স্বাধীনকে ঘুরঘুর করতে দেখে বলে উঠল, ও মা, এই দাদু আপনি কেডা? এমন পাগলা বাবুলটার মতো সেজে গুজে কই যাচ্ছেন? মেয়ে পটাতে? ওই পাগলা সুফিয়া ছাড়া আপনার দিকে কেউ আর ফিরেও তাকাইতো না। ডিলিটো মুডটা নষ্ট কইরা মুক্তি আপা, আমি বলছি এই পাগল ছাগল লইয়া মেলায় আইসো না, মান ইজ্জত থাকবো না। পাখি রাস্তা থেকে ইট নিয়ে ধাওয়া করলো। স্বাধীন হাসতে হাসতে দৌড়ায়। তোর মতন জল্লাদ বোন যেন কারো না হয়। ইচ্ছে ওদের বাড়ি থেকে বের হয়ে পাখিদের সঙ্গে সাথে মেলায় গেল। ওরা নওয়াফের পরিচয় দিতেই কোনো রকম টাকা নিল না টিকিট কর্তৃপক্ষ। বিনা পয়সায় মেলায় ঘুরঘুর করতেছিল। নিখিলের মেলায় আসার কথা ছিল, অথচ সেই বান্দা নিরুদ্দেশ। মুক্তি হন্যে হয়ে তাকে খুঁজে যাচ্ছে, ফোন দিচ্ছে, কল ধরছে না। তার মেজাজ ক্ষণে ক্ষণে খারাপ হচ্ছে। পাখি ওর আপার কাছে রইল না। সুন্দর সুন্দর দোকানপাটগুলি ঘুরে দেখতে ব্যস্ত হয়ে পড়ল। কি ওঠেনি মেলায়? মেয়েদের সাজগোজ থেকে শুরু করে কাপড়ের দোকানও পর্যন্ত রয়েছে। এছাড়া নানা ধরনের মিষ্টি জাতীয় খাবারের দোকানও দেখা যায়। একটা শখের শাড়ির দোকান ছিল, চমৎকার দেখতে শাড়িগুলি। শাড়ির দোকানে সিঁদুর রঙা টাঙ্গাইল শাড়িটির দিকে ও দৃষ্টি আটকে গেল। এত সুন্দর সুন্দর শাড়ি, ইচ্ছে করছিল সবকটা শাড়ি ও নিয়ে নেয়। পাশের কসমেটিকের দোকান, একজোড়া ঝুমকো পছন্দ হলো। কানে দিয়ে আয়নায় নিজেকে দেখলো, বাহ, অসম্ভব সুন্দর লাগছে। ও সহসা সাজে না, সাজতে পারে না এমন নয়, সাজতে পারে, ওই যে আলসামি কইরা করে না। ঝুমকোর দাম চাইলো অনেক, এত টাকা ও সঙ্গে আনেনি, খালি ব্যাগ নিয়ে এসেছে। টাকা তার আবার কাছে। ওর ব্যাগে কেবলমাত্র 5 টাকার 2টো কয়েন আছে। ঝুমকো রেখে ও চুড়ির দোকানে ঢুকলো। এখানে এমন কোনো কালারের চুড়ি নেই। এত সুন্দর সুন্দর কালারের চুড়ি ওর ভীষণ পছন্দ হলো। হাতে দিয়ে দেখলো এক মুঠ। উজ্জ্বল ফর্সা হাতে চমৎকার মানিয়েছে। কে বলছে সে অসুন্দর? সাজলে তাকে অনেক সুন্দর লাগবে। লোকে কালি বললে তাতে কি, ও নিজের কাছেই নিজে সুন্দর। চুড়ির দাম জিজ্ঞেস করলো। ডজন ছাড়া ভাঙটি চুড়ি তারা বিক্রি করে না।
যারা আসে তারা ডালা ভর্তি চুরি নিয়ে যায়। পাখির বড্ড মনক্ষুণ্ণ হলো। এত এত জিনিস পছন্দ হলো, অথচ ওর আপাকে খুঁজে পেল না। একটা লিপস্টিকের দোকানে ঢুকে লিপস্টিক আর কাজল কেনার অজুহাতে চোখে আর ঠোঁটে মেখে আসলো। ফুটপাতে একটা লোক আলতা নিয়ে বসেছে। পাখির অনেক শখ সে আলতা পরবে। লোকটাকে জিজ্ঞেস করলো আলতা দিয়ে দেখতে পারি? লোকটা বলল, লোকটা তো জানতো না পাখি আলতা দেবে কিনবে না। দুয়াতে আলতা দেওয়া শেষ হলে ও বলল, মামা আপনার আলতার রং সলিড না, আরো গাঢ় রং হওয়ার কথা। দেখেন হাত দুইটা রং হালকা হালকা মনে হচ্ছে। এ বলে আলতা রেখে সে ভাগলো। লোকটা পুরো বেকুব বনে গেল। পাখি মনে মনে হাসলো, টাকা ছাড়াই বিনা পয়সায় সাজগোজ করে আসছি। কেয়া বাত রে পাখি। দূর থেকে পাখিকে একা একা হাসতে দেখে মুখটি ডাকলো, পাখি। এত সব ভিড়ের মধ্যে পাখি শুনলো না। মানুষের ভিড়ে গিজগিজ করছিল। চতুর্দিকে তাকাতে তাকাতে আসছিল। আচমকা মোটা একটি মহিলার সঙ্গে ধাক্কা খেয়ে চিটপটাং হয়ে সে নিচে পড়ে গেল। ওড়না মাথা থেকে খসে পড়ে লম্বা বেনির গোছাটা বেরিয়ে গেল। মেজাজ খারাপ করে পাখি কোমর ধরে উঠে দাঁড়ালো। পিছু হতে মোটা মহিলাটি ডাকলো, আরে ওই আন্টি, এভাবে ধাক্কা মেরে কোমরটা তো তক্তা বানিয়ে দিলেন। একবার অন্তত সরিও বললেন না। এটা কেমন অভদ্রতা শুনি। আদব কায়দা সব চক বাজারে বিক্রি করে এসেছেন নাকি? মহিলা পিছু ঘুরে এমনভাবে চাইলো যেন ওকে সামনে পেলে কটমট করে আস্ত কাঁচা চিবিয়ে চিবিয়ে খাবে। পাখি আর দাঁড়ায় না, ঝটপট করে ভিড়ের মধ্যে হারিয়ে যায়। পাখি মুক্তিকে খুঁজতে খুঁজতে একসময় পেয়েও যায়। ওই তো নিখিল ভাইয়ের সাথে আছে, পাশে নওয়াব ভাইও। লোকটার পরনে ধূসর রঙের শার্টের সঙ্গে কালো প্যান্ট, চোখে দামি সানগ্লাস পরে ঘুরে বেড়াচ্ছেন। বরাবরের মতন হাতে মোবাইল, ঘড়ি, কানে ব্লুটুথ। পাখি হাঁপাতে হাঁপাতে গিয়ে হাজির হলো। মুক্তি ছুটে এলো। হাঁপাচ্ছিস কেন? মোটা মহিলার ধাক্কা খেয়ে কোমর চ্যাপটা হয়ে গিয়েছে, একটু পানি খাওয়াও। নিখিল ভাই অনেকক্ষণ ধরে বসেছেন, এখন আবার প্রতি একটু কৃপা করেন, একটু বসেই। নিখিল উঠে দাঁড়ালো, চেয়ার টেনে ওকে বসতে দিল। নে বস, কাহিনীটা কি? পরে বলবো, আগে ঠান্ডা কি আছে নিয়ে আসেন, গলাটা ক্লিয়ার করি। মুক্তি ততক্ষণে পানির বোতল নিয়ে এলো। নে খা। 2 ঢোক পানি গেলে শান্ত হলো। চোখ উঁচিয়ে তাকাতে দেখলো কতগুলো দৃষ্টি ওর ওপরই নিবদ্ধ। খানিকটা লজ্জা লাগলো। আরে সিমরান আপু, তুমি কখন এলে? সঙ্গে পিচ্ছিটাকে? এই পচামে, তুমি আমায় পিচ্ছি বলবা না, আমার নাম উষা। বাপরে, কি পাকা বুড়ি। নাও সামনে থাকায় ও আর কথা বাড়ালো না। মুক্তি চোখ পাকিয়ে শুধালো, আসার সময় চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক, হাতে আলতা ছিল না, এইসব পেলি কই তুই? ফাও পাইছি। ফাও। মুক্তির কথা কেড়ে নিয়ে নাওয়াব শুধালো, যা যা কেনাকাটা করার করে নে, কিছুক্ষণ পর কনসার্ট শুরু হবে, তার আগেই সকলে বাড়ি ফিরবি। পাখি মুখ ফসকে বলে দিল, বাড়ি যাবো কেন? আমরা তো কনসার্ট দেখতে আইছি, তাই না রে? ইচ্ছে কপাল চাপড়ালো। এটা কোন বলদ রেনিয়া মেলায় আসলো তারা? নওয়াব ভাইরা যে কনসার্ট দেখতে দেবে না সেটা আগের থেকে জানা, তাই ওরা ভেবেছিল ঘোরাঘুরি শেষে নওয়াব ভাইদের চোখ ফাঁকি দিয়ে কনসার্ট দেখবে। তার হলো কই, দিল সব গন্ডগোল পাকিয়ে। নওয়াবের তীক্ষ্ণ নিগুড়ো দৃষ্টি ইচ্ছের দিকে তাক করা। তোরা মেলায় ঘুরতে আসিসনি, কনসার্ট দেখতে এসেছিস? ইচ্ছে উত্তর দিল না। কোনো রকম সিমরানকে নিয়ে পালিয়ে গেল। নিখিল আর মুক্তি অনেক আগেই নিরিবিলি জায়গায় সময় কাটাতে গিয়েছে। রয়ে গেল পাখি। তার পথ বন্ধ করে দীর্ঘপেশী দেহটা দাঁড়িয়ে, কোমর বাঁকিয়ে লোকটা পাখির ওপর সামান্য ঝুঁকল। লিপস্টিক পরেছিস ভালো কথা, এত কম পরেছিস কেন? দোকানের পুরা লিপস্টিক ঠোঁটে মাখিয়ে এরপর আসতিস। আপনার মোবাইলটা একটু দিবেন? কি করবি? আসলেই কি লিপস্টিক কম হয়েছে? খালি একটু দেখতাম। নাফ এই গাতিটাকে কি বলবে খুঁজে পেল না। শক্ত হাতে নিজের চুল খামচে চেপে ধরল। ললাট চেপে রাগে হিস করে। মনে মনে বিড়বিড় করেন, রিল্যাক্স রিল্যাক্স নেওয়া, ঠান্ডা হ। এই গাতিটাকে ধরে বেঁধে তোকেই মানুষ করতে হবে। কি খাবি? পিৎজা। নাফ অর্ডার করতে যাচ্ছিল, পাখির ওর শার্টের কণা ধরে থামিয়ে দিল। কি? খাবো না। তাহলে বললি কেন? তখন খেতে ইচ্ছা করছিল, কিন্তু ঠোঁটের লিপস্টিক সব উঠে যাবে। ও হাসবে না কাঁদবে ঠিক বুঝতে পারছে না। এমন পরিস্থিতিতে মানুষ কি করে মাথা ঠান্ডা রাখে? থাটিয়ে কয়েকটা চর দিতে পারলে মন্দ হতো না। দাঁতে দাঁত পিষে রাগান্বিত স্বরে শুধালো তিনি, 1 বস্তা যা লিপস্টিক ঘষেছিস ঠোঁটে,
তা পুরো 6 মাসেও উঠবে না। প্রফুল্ল ও উল্লাসচিত্তে পাখি হাসলো। সত্যি তাহলে তো ভালোই, 6 মাস কোনো লিপস্টিক কেনা লাগবে না। নাফ আচমকা পাখির চিবুক শক্ত হাতে চেপে উঁচু করে ধরল। একদম জ্বালাবি না। ইস্টার জলসার নাটক বন্ধ কর, লিপস্টিক মোচ। লোকটা কি বুঝে ফেললো সে তাকে হয়রানি করেছে? কত বড় খাটাস লোক। মনের কথা চেপে নিয়ে মুখে বলল,